पापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। 1 মে 2022। প্রতিদিনের মতো গঙ্গার পূব দিকে জেগে ওঠা সূর্যের প্রথম আলো ছুঁয়ে গেল শ্রীরামকৃষ্ণ মন্দিরের চূড়া। সোনালী আলোয় বহমান গঙ্গাকে সাক্ষী রেখে রামকৃষ্ণ মিশন পদার্পণ করল 125 বছরে। শ্রীরামকৃষ্ণ সংঘ প্রতিষ্ঠা করে স্বামী বিবেকানন্দ বলেছিলেন, এখন থেকে 1500 বছর শ্রীরামকৃষ্ণ ভাব তরঙ্গ গোটা বিশ্বকে প্লাবিত করবে। সেই সংঘ আজ ইতিহাসের এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। ঠাকুর নিজ মুখে নরেনকে বলেছিলেন, তুই আমায় ঘাড়ে করে নিয়ে গিয়ে যেখানে বসাবি আমি সেখানেই থাকব। স্বামীজি নিজে 1898 সালের 27 ফেব্রুয়ারি ঠাকুরের পবিত্র ভস্মাস্তি সম্বলিত আত্মারামের কৌটো কাঁধে নিয়ে নীলাম্বর বাবুর বাগান থেকে রওনা দেন মঠের জন্য দেখা নতুন জমির উদ্দেশ্যে। গঙ্গার ধারে সেটিকে বসিয়ে পুজো করেন। গঙ্গার পশ্চিম তীরে দক্ষিণেশ্বরের কোনাকুনি উল্টো পাড়ের এই জমিটি তখনও কেনা হয়নি। বেলুরের এই স্থায়ী জমিতে মঠ উঠে এলো 1898 সালের 9 ডিসেম্বর। আজ রামকৃষ্ণ মঠ ও মিশনের যে বিশ্বজোড়া কর্মকাণ্ড তার প্রধান কার্যালয় এই বেলুর মঠ। বিশ্বের 24টি দেশে 256টি শাখা, যেসব শাখা শ্রীরামকৃষ্ণের ভাবধারা ছড়িয়ে দিতে সদা তৎপর। এর মধ্যে 119টি মঠ কেন্দ্র এবং 137টি মিশন কেন্দ্র। শুধু দেশেরই 27টি রাজ্যে 191টি শাখা নিরন্তর লোক কল্যাণে কাজ করে চলেছে। আত্মার স্বরূপ চেনা এবং মোক্ষ লাভই সন্ন্যাসীর লক্ষ্য। গুরু শ্রী রামকৃষ্ণের শিক্ষায় বিবেকানন্দ তার সঙ্গে যোগ করে দিলেন মানব সেবা এবং জগৎ কল্যাণ, যা হয়ে উঠল বহুজন হিতায় বহুজন সুখায়। স্বামীজি রামকৃষ্ণ মঠ ও মিশনের লক্ষ্য স্থির করে বললেন, আত্মনো মোক্ষার্থং জগদ্ধিতায় চ, অর্থাৎ নিজের মুক্তি ও জগতের কল্যাণ হবে এই যুগ্ম সংস্থার লক্ষ্য। শ্রীরামকৃষ্ণের মুখেই নরেন্দ্রনাথ প্রথম শুনেছিলেন, জীবে দয়া নয়, শিব জ্ঞানে জীব সেবা। সেদিনই তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে অদ্ভুত আলো তিনি আজ শ্রীরামকৃষ্ণের কথায় খুঁজে পেলেন, একদিন সারা জগতে তা প্রচার করবেন। ব্রহ্মতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ করো সখে, এ সবার পায়। বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। শ্রীরামকৃষ্ণ বলতেন, সত্য কথাই কলির তপস্যা। বিবেকানন্দ বলেছেন, সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্যই সত্যকে ত্যাগ করা যায় না। সত্যের প্রয়োজনে, আদর্শের প্রয়োজনে শ্রীরামকৃষ্ণ ও বিবেকানন্দ বারবার ব্যতিক্রমী পথে চলেছেন। যে ধাত্রীমার হাতে গদাধরের জন্ম, সেই ধনী কামান্নিকে তিনি কথা দিয়েছিলেন উপনয়নের পর প্রথম ভিক্ষাটি তাঁর হাত থেকেই গ্রহণ করবেন। কিন্তু ব্রাহ্মণের ছেলের উপনয়নে অব্রাহ্মণ তথাকথিত অন্তজ শ্রেণীর মহিলা ভিক্ষা মা হবেন, 186 বছর আগের পল্লী সমাজ তা মেনে নেবে কি করে? তাই প্রবল বাধা এলো। কিন্তু 9 বছরের বালক গদাধর তার পরিবারকে বোঝাতে সক্ষম হলেন, ব্রাহ্মণত্বের সব থেকে গুরুত্বপূর্ণ শর্ত সত্যনিষ্ঠা। তাই ধনী কামার্নিকে দেয়া কথা না রেখে, সত্য ভঙ্গ করে তিনি ব্রাহ্মণ হতে পারবেন না।
প্রায় 200 বছর আগের সমাজ সেদিনের 9 বছরের ওই বালকের কাছে হার মেনেছিল। শ্রীরামকৃষ্ণ ভারতের তৎকালীন রাজধানী কলকাতার উপকণ্ঠে দক্ষিণেশ্বরের মন্দিরে বসে উচ্চারণ করলেন সমস্ত সংকীর্ণতা থেকে ঊর্ধ্বে ওঠার সেই অমোঘ মন্ত্র, যত মত তত পথ। আজ যে ইনক্লুসিভিটির কথা বলে গোটা বিশ্ব, তার পূর্ণাঙ্গ প্রতিচ্ছবি আমরা দেখতে পাই 150 বছর আগে ঠাকুরের ওই কথায়। যিনি সনাতন ধর্মের বিশ্বস্ত প্রতিভু, তিনি এইভাবে হয়ে উঠলেন আধুনিক মানুষেরও প্রতিনিধি। কলকাতার সিমলাপাড়ায় বিশ্বনাথ দত্তের শিশুপুত্র বিলে একদিন অদ্ভুত এক পরীক্ষা করলেন। বাবার বৈঠকখানায় বিভিন্ন জাতির মানুষের জন্য রাখা আলাদা আলাদা হুঁকোয় মুখ লাগিয়ে দেখতে লাগলেন জাত যায় কিনা, গেলে কিভাবে যায়। ভবিষ্যতের বিবেকানন্দের মধ্যে যে যুক্তিবাদী সত্য সন্ধানী মনের পরিচয় মিলবে হুঁকো টানার ঘটনায়, তারই উন্মেষ দেখি আমরা। স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনকে এমনভাবে রূপ দিয়েছেন যাতে শ্রীরামকৃষ্ণ ও প্রাচীন ঋষিবৃন্দের আধ্যাত্মিক উপলব্ধি প্রত্যেকের দৈনন্দিন জীবনে বাস্তবিক হয়ে ওঠে। আধ্যাত্মিকতার এক নতুন রূপ, যার সার্থক প্রকাশ ঘটে জাতি, ধর্ম, দেশ নির্বিশেষে মানুষের সেবায় এবং পুজোর নিষ্ঠা নিয়ে প্রতিটি কাজ করার মাধ্যমে। স্বামীজি আধ্যাত্মিকতার এই নতুন রূপের নাম দিয়েছেন প্র্যাকটিক্যাল বেদান্ত বা বেদান্তের ফলিত রূপ। রামকৃষ্ণ মঠ ও মিশন এই ফলিত বেদান্তেরই ধারক ও বাহক হিসেবে বিরাজ করছে গত 125 বছর। এই যুগ্ম সংগঠন বিশ্বব্যাপী কাজ করে চলেছে সর্বধর্ম সমন্বয় ও সেবার ভাবকে অবলম্বন করে। এটি একটি অনন্য আধ্যাত্মিক সংগঠন যা সর্ব অর্থেই অসাম্প্রদায়িক ও অরাজনৈতিক। স্বামী বিবেকানন্দ গিয়ে দেখেছিলেন আমেরিকাতে, ওনার অনুভব হয়েছিল আমেরিকার ইউরোপে, যে সেখানে মেটেরিয়াল হেল্প খুব একটা চাই না, সেখানে স্পিরিচুয়াল হেল্প ডেফিনেটলি চাই। আমেরিকা হোক কি ইউরোপ হোক, কিন্তু সেখানে সেবার যে মেইন থ্রাস্ট সেটা হচ্ছে স্পিরিচুয়াল টিচিং। আবার এমন কোনো জায়গা আছে আমাদের যে রামকৃষ্ণ মঠ মিশনের কাজের পরিধির মধ্যে, যেমন সাউথ আফ্রিকা, জাম্বিয়া, তারপরে ফিজি, শ্রীলঙ্কা, বাংলাদেশ, যেখানে দুরকমই দরকার। সেখানে আধ্যাত্মিক প্রচার তো হচ্ছেই, তার সঙ্গে স্কুল, কলেজ, তার সঙ্গে মেডিকেল যে সেবা, ত্রাণ কার্য, এটাও খুবই দরকার। শ্রীরামকৃষ্ণের শরীর যাওয়ার পর বারবার পরিব্রাজক হয়ে বেরিয়ে পড়েছেন বিবেকানন্দ। তার ভারত ভ্রমণ তো শুধু পরিব্রাজন নয়, এ হলো ভারতকে আবিষ্কার। ভারতের শক্তি ও দুর্বলতা, বিপদ ও সম্ভাবনা দুই তিনি আবিষ্কার করেছিলেন এই ভারত পরিক্রমার কালে। দেশের নানা প্রান্তে কখনো অনাহারে মৃতপ্রায় হয়ে, কখনো বা রাজার আতিথ্যে ভারতের অন্তরাত্মার সঙ্গে পরিচিত হচ্ছিলেন স্বামী বিবেকানন্দ। 1893 সালের 11 সেপ্টেম্বর তিনি বিশ্ব ধর্ম মহাসভায় তার প্রথম ভাষণটি দেন। এই ভাষণটি তাকে অখ্যাত সন্ন্যাসী থেকে গোটা আমেরিকায় বিখ্যাত করে তোলে। কিন্তু সেই রাতে তিনি মখমলের বিছানায় শুয়ে ঘুমোতে পারেননি। মেঝে শুয়ে সারা রাত তিনি দেশের অনাহার ক্লিষ্ট মানুষগুলির জন্য অশ্রু বিসর্জন করেছেন, আর বারবার প্রার্থনা করেছেন ঈশ্বরের কাছে যাতে তিনি তার দরিদ্র স্বদেশবাসীর সেবা করতে পারেন। আজ থেকে কত বছর আগে স্বামীজি বুঝেছিলেন, জনসাধারণকে যদি আত্মনির্ভরশীল হতে শেখানো না যায়, তবে জগতের সমগ্র ঐশ্বর্য ভারতের একটি ক্ষুদ্র গ্রামের পক্ষেও পর্যাপ্ত সাহায্য হবে না। তিনি আরো বলেছিলেন, ভারতের অনেক সমস্যা আছে ঠিকই, কিন্তু একটিও সমস্যা নেই যা শিক্ষার জাদু মন্ত্র বলে দূর করা যায় না।
তাই রামকৃষ্ণ মিশন শুধু অন্ন সেবা বা চিকিৎসা সেবার মধ্যে নিজেদের সীমিত করে রাখেনি। একটি ডিমড বিশ্ববিদ্যালয় সহ বিশ্ব জুড়ে ছড়িয়ে আছে তাদের 540টি স্কুল ও কলেজ। এছাড়াও আছে 1056টি নৈশ স্কুল, নন ফর্মাল স্কুল ও কোচিং ক্লাস। স্বামীজি যেমন নিবেদিতার মাধ্যমে নারী শিক্ষার বিস্তারে বিশেষ উদ্যোগী হয়েছিলেন, এ যুগে সম্পূর্ণ পুরুষ মঠ হয়েও রামকৃষ্ণ মঠ ও মিশনের বহু শিক্ষা প্রতিষ্ঠানে ছেলেদের পাশাপাশি মেয়েরাও সমান সুযোগে শিক্ষিত হয়ে চলেছে। 2020-21 শিক্ষাবর্ষে মঠ ও মিশনের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংখ্যা 83,331 এবং ছাত্রী সংখ্যা 50,220। এই বিপুল শিক্ষা পরিকাঠামো চালাতে গত বছর খরচ হয়েছে প্রায় 452 কোটি টাকা। এছাড়া কয়েক লক্ষ মানুষ প্রতি বছর বিভিন্ন ধরনের শিল্প প্রশিক্ষণ প্রকল্প, কর্মশালা ও সেমিনারের মাধ্যমে একেবারে সরাসরি উপকৃত হয়েছেন। সন্ন্যাসীদের একনিষ্ঠ পরিশ্রম এবং 125 বছরের অভিজ্ঞতার ভিত্তিতে গড়ে ওঠা এক সুশৃঙ্খল পরিকাঠামো, এই দুয়ে মিলে রামকৃষ্ণ মিশন বিশ্বের বিপুল সংখ্যক মানুষকে স্বাক্ষর ও স্বনির্ভর করে তুলছে প্রতিনিয়ত। শহরের পাশাপাশি গ্রামীণ এবং প্রান্তিক এলাকাতেও শিক্ষার প্রসারে অগ্রগণ্য ভূমিকা নিচ্ছে মঠ ও মিশনের কেন্দ্রগুলি। বিশেষ উল্লেখের দাবি রাখে আদিবাসী এলাকার শিক্ষার প্রসারে তাদের নানা উদ্যোগ। শুভারম্ভ 1924 সেলা। তারপরে পরে এখন নর্থ ইস্টে, উত্তর পূর্বাঞ্চলে রামকৃষ্ণ মঠ মিশনের প্রায় 15টি কেন্দ্র আছে, যেখান থেকে 8টি কেন্দ্র পুরোপুরি আদিবাসীদের সেবায় নিয়োজিত আছে। 50 বছর আগে সেখানে বাচ্চারা আসবে না, এরা তীর ধনুক দিয়ে আমাদেরকে তাড়া করতো সাধুদেরকে। এখন সেইখান থেকে সাধুরা গিয়ে লাইন দিতেন, আপনাদের বাচ্চাকে একটু দিন আমরা পড়াবো। এখন তারাই এসে লাইন দেয়, আমাদেরকে পড়িয়ে দেওয়ার ব্যবস্থা করে। মেঘালয়ে আছে চেরাপুঞ্জি, শিলং, অরুণাচলে নরোত্তম নগর, আলো, ইটানগর, লুমডং, এইসব সেন্টার এক্সক্লুসিভলি ওরা আদিবাসীদের সেবা করছে। কি সেবা? শিক্ষা এবং স্বাস্থ্য। স্বামীজি যে কর্মকাণ্ডের প্রদীপ প্রজ্বলন করে গেছেন, তার আলো আজ সারা বিশ্বকে আলোকিত করছে। বেলুড় মঠে ঢুকে ডান দিকের এই বাড়িটি থেকেই বিশ্বজোড়া বিপুল কর্মকাণ্ড পরিচালিত হয়। সংঘাধ্যক্ষকে মাথায় রেখে গভর্নিং বডি এবং ট্রাস্টি বোর্ডের সদস্যরা নিত্যদিন দুনিয়া জুড়ে থাকা সংঘ পরিচালনার কাজ করে চলেছেন। শতবর্ষ পার করেও যে প্রতিষ্ঠান মানুষের সেবার প্রদীপ জেলে রাখছে, তার সলতে পাকানোর কাজটা নিজের হাতে শুরু করে গিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ। তার অঙ্কুরোদ্গম দক্ষিণেশ্বরে। তারপর ক্রমশ তা স্পষ্ট রূপ পেতে থাকে প্রথমে শ্যামপুকুরে, তারপর কাশীপুর উদ্যানবাটিতে শ্রীরামকৃষ্ণের রোগশয্যাকে ঘিরে। গলায় ক্যান্সার নিয়ে শ্রীরামকৃষ্ণ 1885 সালের 11ই ডিসেম্বর শ্রীমা সারদা দেবী এবং কিছু ত্যাগী শিষ্য সহ কাশীপুরের উদ্যানবাটিতে চলে আসেন। এখানে নরেন্দ্র ও অন্যান্য যুবক শিষ্যরা শ্রীরামকৃষ্ণের সেবা ও নিজেদের আধ্যাত্মিক সাধনায় যেভাবে মগ্ন হয়েছিলেন, তা থেকেই রামকৃষ্ণ মঠের সূচনা একেবারে স্পষ্ট হয়ে উঠেছিল। 248 দিন এই বাড়িতে থেকে মানব লীলা সম্বরণ করেন শ্রীরামকৃষ্ণ, আর এই কদিনেই নিজের হাতে মঠের রূপটি এঁকে দিয়েছিলেন। এখানেই 11 জন ত্যাগী শিষ্যকে নিজের হাতে গেরুয়া তুলে দিয়েছিলেন ঠাকুর। তারপর নরেনকে চিহ্নিত করে গেলেন ভবিষ্যৎ সংঘের নেতা রূপে। এই সময় দিনের পর দিন নরেনকে ডেকে সংগঠন কেমন হবে, কেমন করে তা চালাতে হবে, সে সম্পর্কে নানা উপদেশ দিতেন ঠাকুর। কথিত আছে, মহাসমাধির কিছুদিন আগে অলৌকিক উপায়ে নরেন্দ্রনাথের মধ্যে শক্তি সঞ্চার করে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, আজ যথা সর্বস্ব তোকে দিয়ে ফকির হলাম, তুই এই শক্তিতে জগতের কাজ করবি। 1886 সালের 16ই আগস্ট শ্রীরামকৃষ্ণ দেহত্যাগ করেন। শ্রীরামকৃষ্ণের ডাকে যে শিষ্যের দল প্রবল উদ্দীপনায় নিজেদের ঘর ছেড়ে তাঁর আশ্রয় গ্রহণ করেছিলেন, নিরুপায় হয়ে তারা যে যার বাড়িতে ফিরে গেলেন।
শ্রীরামকৃষ্ণের জীবনের শেষ কয়েকটা মাস যে রামকৃষ্ণ সংঘটি ধীরে ধীরে গড়ে উঠছিল তা হঠাৎই যেন হারিয়ে গেল। কিন্তু 23 বছর বয়সের নরেন্দ্রনাথ বাড়ি ফিরে যাওয়া গুরু ভাইদের বাড়ি বাড়ি গিয়ে তাদের অন্তরে বৈরাগ্যের আগুনটাকে উস্কে দিতে লাগলেন। এই সময় একদিন শ্রীরামকৃষ্ণের গৃহী শিষ্য সুরেন্দ্রনাথ মিত্র নরেন্দ্রনাথের কাছে এসে প্রস্তাব দিলেন যেন তিনি সত্তর একটি বাড়ি ভাড়া করেন, যেখানে শ্রীরামকৃষ্ণের ত্যাগী শিষ্যরা একসঙ্গে থেকে তার প্রদর্শিত পথে সাধন ভজন করবেন এবং গৃহী শিষ্যরা তাদের কাছে এসে আধ্যাত্মিক প্রসঙ্গ করে তৃপ্ত হবেন। এরপর অচিরেই সুরেন্দ্রনাথ মিত্রের মাসিক পৃষ্ঠপোষকতায় বরানগর অঞ্চলের পরামানিক ঘাট রোডের একটি জীর্ণ বাড়ি ভাড়া নেওয়া হলো। ঠাকুরের ত্যাগী শিষ্যদের মধ্যে তারকনাথ ও বুড়ো গোপালী সবার প্রথমে বাড়ি ছেড়ে এসে এখানে থাকতে শুরু করলেন। ধীরে ধীরে এসে জুটলেন নরেন, রাখাল, কালীপ্রসাদ, শরৎ এবং শশী। আরও এলেন নিরঞ্জন, বাবুরাম, সুবোধ, সারদা প্রসন্ন, যোগিন, লাটু এবং গঙ্গাধর। 1887 সালের মাঘ মাসের কোনো এক সকালে নরেনের নেতৃত্বে ত্যাগী শিষ্যরা বিরজা হোম করে আনুষ্ঠানিক সন্ন্যাস গ্রহণ করলেন। বরানগর মঠে নবীন সন্ন্যাসীদের নিত্য সঙ্গে ছিল তীব্র অনটন, কিন্তু বৈরাগ্য আর ভগবত লাভের আকাঙ্ক্ষার তোড়ে সবকিছু ভেসে যেত। স্বামী প্রেমানন্দের কথায় একবেলা ভাত কোনোদিন জুটতো, কোনোদিন জুটতো না। থালা বাসন তো কিছু নেই, তেলাকুচো পাতা সিদ্ধ আর ভাত, তা আবার মান পাতায় ঢালা। কিছু খেলেই গলা কুটকুট করত। এত যে কষ্ট ভ্রুক্ষেপ ছিল না। পুজো, ধ্যান, জপ, কীর্তনে মন মাতোয়ারা হয়ে থাকত। 1892 সালের 29শে ফেব্রুয়ারি শ্রীরামকৃষ্ণের জন্মতিথি। তার কয়েকদিন আগে মঠ বরানগর থেকে আলমবাজারের 59 নম্বর রামচন্দ্র বাগচি লেনে উঠে আসে। আমেরিকা থেকে আলমবাজার মঠের গুরু ভাইদের উদ্দেশ্যে স্বামীজি প্রথম চিঠিটি লেখেন 1894 সালের 19শে মার্চ। তারপর থেকে স্বামীজি একাধিক চিঠিতে গুরু ভাইদের আহ্বান করেছেন জগদ্ধিতায় আত্মদান করতে। তারা যেন দরিদ্র এবং পদদলিত মানুষের নরনারায়ণ জ্ঞানে সেবা করেন। তাদের কর্তব্য হবে নারী পুরুষ নির্বিশেষে প্রতিটি মানুষের প্রথমে অন্ন কষ্ট দূর করা, তারপর সবাইকে দিতে হবে শিক্ষা। সেই শিক্ষার মধ্যে ধর্ম ও বিজ্ঞানের ইতিবাচক দিকগুলি একসঙ্গে থাকবে। সেই শিক্ষা মানুষকে একই সঙ্গে আত্মনির্ভরশীল ও পরার্থপর করে তুলবে। পাশ্চাত্যে স্বামীজি যখন ঝঞ্ঝার মতো এক শহর থেকে অন্য শহরে ভারতের বেদান্ত প্রচার করছিলেন, তখন গুরু ভাইদের একের পর এক চিঠি লিখে সেবা কাজে উদ্বুদ্ধ করছিলেন। সেই কাজ করার জন্য যে সংগঠনের প্রয়োজন সে কথা বারবার তাদের মনে করিয়ে দিচ্ছিলেন। শুধু তাই নয়, ভবিষ্যতে সেই সংগঠনে গুরু ভাইরা কে কোন দায়িত্ব নেবেন সে সম্পর্কে প্রাথমিক নির্দেশও এই সময়ে দিয়ে রেখেছিলেন। 1895 জানুয়ারিতে স্বামী ব্রহ্মানন্দকে লিখলেন, শশী ঘর কন্যা দেখো, সান্যাল টাকা করি বাজারপত্রের ভার নেই। শরৎ সেক্রেটারি হোক, শুধু সন্ন্যাসী গুরু ভাইদের নয়, গৃহী শিষ্যদের দায়িত্ব ভাগ করে দিয়ে লিখলেন, মহেন্দ্রবাবুকে বলিবে তিনি আমার কলিকাতার এজেন্ট। সংগঠনের কাজে কলকাতার পাশাপাশি মাদ্রাজও ছিল স্বামীজির খুব পছন্দের। মাদ্রাজে জমি সংগ্রহের জন্য শিষ্য আলাসিঙ্গা পেরুমলকে চিঠি লিখলেন তিনি, এবং কলকাতার জমির জন্য স্বামী ব্রহ্মানন্দকে লিখলেন, এক বিরাট জায়গা চাই, 10,000 থেকে 20,000 টাকা পর্যন্ত, একদম গঙ্গার উপর হওয়া চাই। স্বামীজির ভাবনায় মঠ হবে পিওরিটি ড্রিলিং মেশিন, অর্থাৎ পবিত্রতার সাধন যন্ত্র, যেখানে চারিত্রিক সম্পদ গড়ে তুলতে হবে, শক্তির বিকাশ ঘটাতে হবে। সেদিন মঠবাসীদের জন্য স্বামীজির যা উপদেশ ছিল তা চিরকালের জন্য সত্য। যুগে যুগে প্রতিটি মানুষের চেতনার উন্মেষের জন্য সেটি মূল মন্ত্র। হ্যাভ ফেথ ইন ইয়োরসেলফ, অল পাওয়ার ইজ ইন ইউ, বি কনশাস অ্যান্ড ব্রিং ইট আউট। নিজের ওপর বিশ্বাস রাখো, তোমার মধ্যেই সমস্ত শক্তি রয়েছে, সচেতন হও এবং আত্মশক্তির উন্মেষ ঘটাও। স্বামীজির ভালোবাসা ভরা হৃদয় এবং তার আদর্শের জন্য কঠোর দৃঢ়তা,
এই দুয়ের মেলবন্ধনেই রামকৃষ্ণ মঠ ও মিশনের আত্মনমোক্ষার্থম এবং জগদ্ধিতায় চ ব্রত সার্থকভাবে রূপায়িত হয়ে চলেছে। ঠাকুরের শিষ্যরা যখন সাধনার তোরে ভেসে চলেছেন, করে উঠছে মঠের এক একটা স্তম্ভ, তখন অলক্ষ্যেই শ্রীমা সারদা দেবী সেই মঠের ছাদ হয়ে দাঁড়িয়েছিলেন তার অপার স্নেহ আর মমতা নিয়ে। শ্রীরামকৃষ্ণের দেহত্যাগের পর স্বামী বিবেকানন্দ জীবনের প্রতিটি বড় সিদ্ধান্ত নেয়ার আগে সারদা দেবীর অনুমতি নিয়েছেন। 1897 সালের 19 ফেব্রুয়ারি দিগ্বিজয় বীরের মতো স্বামীজি কলকাতায় ফিরে এলেন। ফেরার কিছুদিনের মধ্যেই মার্চ মাসে সারদা দেবীর সঙ্গে দেখা করলেন স্বামীজি। স্বামীজি তাকে বলেন, মা, আমি তার বাণী প্রচার করতে চাই, আর সেজন্য যত শীঘ্র সম্ভব একটি সংঘ স্থাপন করতে চাই, কিন্তু যত দ্রুত তা করতে চাইছি ততটা দ্রুত তা পারছি না বলে কষ্ট পাচ্ছি। শ্রীমা উত্তরে বললেন, স্থির যেন ঠাকুর শীঘ্রই তোমার ইচ্ছা পূরণ করবেন, দেখবে অল্প দিনের মধ্যেই তোমার ভাব কার্যকরী হচ্ছে। সারদা দেবীর এই কটি সরল কথায় স্বামীজির মনে সমস্ত দ্বিধাদ্বন্দ্ব কেটে গেল। ঠাকুরের ইচ্ছা সম্পর্কে তার আর কোনো সংশয় রইল না। এর কিছুদিনের মধ্যেই চলে এলো সেই মায়ের লক্ষণ। 1 মে 1897 কলকাতার বাগবাজারে বলরাম বসুর বাড়িতে শ্রীরামকৃষ্ণের ত্যাগী ও গৃহী ভক্তদের নিয়ে এক সভা ডাকলেন স্বামী বিবেকানন্দ। সভার শুরুতেই তিনি শ্রীরামকৃষ্ণের নামে একটি সংঘ স্থাপনের প্রস্তাব দেন। তিনি বলেন, নানা দেশ ঘুরে আমার ধারণা হয়েছে সংঘ ব্যতীত কোনো বড় কাজ হতে পারে না। আমরা যার নামে সন্ন্যাসী হয়েছি, আপনারা যাকে জীবনের আদর্শ করে সংসার আশ্রমে কার্যক্ষেত্রে রয়েছেন, যার দেহাবসানের 20 বছরের মধ্যেই প্রাচ্য ও পাশ্চাত্য জগতে তার পূর্ণ নাম ও জীবনের আশ্চর্য প্রসার হয়েছে, এই সংঘ তাঁরই নামে প্রতিষ্ঠিত হবে। উপস্থিত সকলে স্বামীজির এই প্রস্তাব সমর্থন করলেন। 5 মে দ্বিতীয় সভায় নতুন সংঘের নাম হলো রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশন। স্বামীজি তার সাধারণ সভাপতি হলেন এবং কলকাতা কেন্দ্রের সভাপতি হলেন স্বামী ব্রহ্মানন্দ। এর 4 বছর পর স্বামীজি সম্পাদিত একটি ট্রাস্ট ডিডের মাধ্যমে রামকৃষ্ণ মঠ আইনানুগ স্বীকৃতি লাভ করে। রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশন একটি রেজিস্টার্ড সোসাইটি রূপে আইনানুগ স্বীকৃতি লাভ করে 1909 সালের 4 মে। 1897 সালের 1 মে প্রতিষ্ঠিত হওয়া সংঘের তখন থেকেই আইনসম্মত নাম হয় রামকৃষ্ণ মিশন। কলকাতায় মিশনের কাজ শুরু হয়ে গেলেও স্বামীজির ইচ্ছে মতো মাদ্রাজে কাজ শুরু করা যাচ্ছিল না। স্বামীজি এই কাজের দায়িত্ব দিলেন শশী মহারাজকে। স্বামী রামকৃষ্ণানন্দ তিল তিল করে সেখানে গড়ে তুললেন স্বামীজির ঈপ্সিত মঠ। স্বামী রামকৃষ্ণানন্দ শ্রীরামকৃষ্ণের এই উদার শিক্ষার আলোকে সমস্ত লোককে একত্রিত করে দক্ষিণ ভারতে বর্ণের বাধা ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছিলেন। 14 বছরে স্বামী রামকৃষ্ণানন্দের কর্মকাণ্ড সমগ্র দক্ষিণ ভারতে ছড়িয়ে পড়ে। তিনি প্রথম জাতি ধর্ম নির্বিশেষে একত্র ভোজনের আয়োজন করেন। দক্ষিণ ভারত এই প্রথম এমন উদার চেতনা দেখেছিল যেখানে স্বামী রামকৃষ্ণানন্দের মতো একজন ব্যক্তি সাধারণ মানুষের সাথে বসে তাদের সাথে আহার গ্রহণ করেন। মঠবাসী সন্ন্যাসীরা দীর্ঘদিন ধরেই সেবা কাজের সঙ্গে জড়িয়েছিলেন। বলা যায় ঠাকুরের শুশ্রূষা দিয়ে তাদের সেবা কাজে হাতে খড়ি। স্বামীজির মিশন ভাবনার মধ্যে তাদের সেই সম্মিলিত সেবার ভাবটি সহস্র দল মেলে বিকশিত হলো। কলকাতায় যখন রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হলো, তার কয়েকদিনের মধ্যেই স্বামী অখণ্ডানন্দ পরিব্রাজক হয়ে মুর্শিদাবাদ জেলার মহুলা অঞ্চলে গিয়ে পৌঁছলেন। মুর্শিদাবাদ জেলা তখন দুর্ভিক্ষ পীড়িত। একদল ক্ষুধার্ত রুগ্ন মানুষকে দেখে তাদের জন্য কিছু করার তীব্র তাগিদ অনুভব করলেন তিনি। অনেকে তাকে নিরুৎসাহ করলেও স্বয়ং স্বামীজি তাকে লিখলেন,
শাবাশ বাহাদুর, ওয়াহ গুরু কি ফতে, কাজ করে যাও, যত টাকা লাগে আমি দেব। আনুষ্ঠানিকভাবে মিশন গঠিত হওয়ার ঠিক 15 দিনের মাথায়, অর্থাৎ 15ই মে 1897 সাল, স্বামী অখণ্ডানন্দ মহুলা গ্রামে দুর্ভিক্ষ পীড়িতদের মধ্যে ত্রাণ কাজ শুরু করলেন। এটাই রামকৃষ্ণ মিশনের প্রথম সংগঠিত সেবা কাজ। এই ঘটনার কিছুদিনের মধ্যেই বর্তমান বাংলাদেশের দিনাজপুরের বিরল গ্রামে দুর্ভিক্ষ পীড়িতদের অন্নদান শুরু হয়। দেওঘরেও একই ধরনের ত্রাণ কাজে নামলেন সন্ন্যাসীরা। অক্টোবরে দক্ষিণেশ্বর গ্রামে অতিবৃষ্টিতে বিপন্ন মানুষের মধ্যে চাল বিতরণ শুরু হলো। রামকৃষ্ণ মিশন গঠিত হওয়া ঠিক 1 বছরের মাথায় 1898 সালের মাঝামাঝি কলকাতায় প্লেগের লক্ষণ দেখা দিল। স্বামীজি তখন দার্জিলিংয়ে। সঙ্গে সঙ্গে কলকাতায় ফিরে সন্ন্যাসী ও ভক্তদের একটি সভা ডাকলেন। তাতে তিনি বললেন, মরণ ভয় তুচ্ছ করে এই সব প্লেগ রোগীদের সেবা করতে হবে। এদের সেবা করতে, ওষুধ দিতে, চিকিৎসা করতে আমাদের নতুন মঠের জমিও যদি বিক্রি করে দিতে হয়, আমাদের যদি জীবন বিসর্জনও দিতে হয়, আমরা প্রস্তুত। পরের 2 বছরে রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে প্লেগ সেবার দায়িত্ব দেয়া হয়েছিল স্বামীজির শিষ্য এবং শিষ্যা স্বামী সদানন্দ ও ভগিনী নিবেদিতাকে। প্রাণের একটুও পরোয়া না করে এরা দুজন যে সেবা করেছিলেন তা পুরাণ কাহিনীর মর্যাদা পাওয়ার যোগ্য। দিকে দিকে এভাবেই সেবাব্রতের এক একটি প্রদীপ জ্বলে উঠছিল। 1900 সালে স্বামীজির জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর বাণীটি পড়ে কয়েকজন যুবক কাশীর অসহায় বিধবাদের মধ্যে সেবা কাজ শুরু করলেন। স্বামীজি স্বয়ং দেখতে গেলেন সেই সেবা কাজ। খুশি হয়ে সেই প্রতিষ্ঠানের নাম দিলেন হোম অফ সার্ভিস। স্বামী কল্যাণানন্দ ও স্বামী নিশ্চয়ানন্দ মিলে হরিদ্বারের বিভিন্ন কুঠিয়ায় গিয়ে অসহায় অসুস্থ সাধুদের সেবা করতে লাগলেন। রামকৃষ্ণ মিশনের সাধুদের এই সেবাকে উত্তর ভারতের প্রাচীনপন্থী সাধুরা প্রথমে ভালোভাবে নেয়নি। ওই সাধুদের তারা নাম দেন ভাঙি সাধু। কিন্তু দুর্নামের ভয় পিছিয়ে না গিয়ে রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা রোগী নারায়ণের সেবায় একেবারে অবিচল থাকেন। তাদের সেই সেবা কাজ পরে উত্তরাখণ্ডের সন্ন্যাসী সমাজে গভীর রেখাপাত করে। মুর্শিদাবাদের মহুলা গ্রামে দুর্ভিক্ষের ত্রাণ কাজ শেষ হলে ওই বছরই, অর্থাৎ 1897 সালের 31শে আগস্ট কয়েকজন অনাথ শিশুকে নিয়ে একটি আশ্রম স্থাপন করলেন স্বামী অখণ্ডানন্দ। এটাই রামকৃষ্ণ মিশনের প্রথম শাখা কেন্দ্র। পাশ্চাত্যের বৃহত্তম ধর্ম মহাসভার মঞ্চে দাঁড়িয়ে স্বামী বিবেকানন্দ যে সর্বধর্ম সমভাবের কথা বলেছিলেন তারই বাস্তব রূপায়ণ আমরা দেখতে পাই রামকৃষ্ণ মিশনের এই সব সেবা কাজের মধ্যে। যেমন বিভিন্ন ধর্মের মানুষ নির্বিচারে মিশনের সেবার সুফল পেয়েছেন, তেমনি বিভিন্ন ধর্মবিশ্বাসী মানুষ এগিয়ে এসে যোগ দিয়েছেন মানবতার এই আনন্দ যজ্ঞে। সালের 12ই জুন কলকাতায় বিরাট ভূমিকম্প হয়। তাতে ক্ষতিগ্রস্ত হয় আলমবাজারের মঠ বাড়িটিও। বেশ কিছু দেয়ালে ফাটল ধরায় বাড়ি পরিবর্তন জরুরি হয়ে পড়ে। 48 লালাবাবু সায়র রোডে গঙ্গার ধারে নীলম্বর মুখোপাধ্যায়ের বাগান বাড়িটি মাসিক 85 টাকায় ভাড়া পাওয়া যায়। 1898 সালের 13ই ফেব্রুয়ারি আলমবাজার থেকে মঠ নীলাম্বর বাবুর বাগান বাড়িতে স্থানান্তরিত হলো। 1898 সালেরই 23 ফেব্রুয়ারি 1001 টাকা দিয়ে বেলুড়ে মঠ জমির বায়না করা হলো। দেশে বিদেশে স্বামীজির অগণিত ভক্তরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এগিয়ে আসছিলেন মঠ ও মিশন সর্বোপরি স্বামীজির স্বপ্নকে বাস্তবায়িত করতে। তাদের মধ্যে অন্যতম হলেন এক চিলিয়ান ব্রিটিশ মহিলা ফ্রান্সিস হেনরিয়েটা মুলার। তিনি এগিয়ে এসে 39,000 টাকা দান করলেন। সেই অর্থেই মঠ ও মিশনে স্থায়ী বাড়ি তৈরির জন্য বেলুড়ে গঙ্গার পাড়ে 22 বিঘা জমি কেনা হলো। সেটা 1898 সালের 4 মার্চ। জমির পূর্ব প্রান্তে বয়ে চলেছে গঙ্গা। আশেপাশে অনেক গাছ, তার মধ্যে ছিল এই আম গাছটিও। এটি আজ স্বামীজির আম গাছ নামে পরিচিত। আর এই 3টি দেবদারু গাছ
জমির প্রায় দক্ষিণ প্রান্তে স্বামীজির মন্দিরের উত্তর পশ্চিমে দাঁড়িয়ে আজও যেন সেদিনের কথা বলে চলে। ফাঁকা জমিটিতে তখন একটি মাত্র একতলা বাড়ি ও কয়েকটি ঘর। প্রথমে বাড়িটিকে সংস্কার করে দোতলা করা হলো, সঙ্গে যুক্ত করা হলো আরো কয়েকটি ঘর। দক্ষিণের এই ঘরটিতেই স্বামীজি জীবনের শেষ কয়েকটি বছর কাটিয়েছেন। পাশাপাশি তৈরি হলো আর একটি দোতলা বাড়ি, তারই দোতলায় হলো নতুন মঠের নতুন ঠাকুর ঘর। এই মন্দিরে শ্রীরামকৃষ্ণের নিত্য পুজোর প্রবর্তন হয়েছিল 9 ডিসেম্বর 1898। গর্ভ মন্দিরটি 20 ফিট বাই 11 ফিট। পশ্চিম দিকে শ্বেত পাথরের বেদি, দেয়ালে পঙ্খের কারুকাজ, কাঠের সিংহাসনে ঠাকুরের পট রেখে পুজো করা হতো। এখানেই বেদির মধ্যে ছিল সেই আত্মারামের কৌটো। মঠ স্থায়ীভাবে এখানে চলে আসার পর ঠাকুরের নিত্য পুজোর সঙ্গে কিছু উৎসব অনুষ্ঠানও হতে থাকে মাঝে মাঝে। 1901 সালে স্বামীজি বেলুর মঠে দুর্গা পুজো করার সিদ্ধান্ত নিলেন। রঘুনন্দনের স্মৃতিগ্রন্থ এনে স্বামীজি নিজে সেটি অধ্যয়ন করলেন, যাতে নিখুঁত শাস্ত্রবিধি মেনে পুজো করা যায়। তারপর প্রতিমা এনে নির্দিষ্ট তিথিতে মহা ধুমধাম করে পুজো সম্পন্ন হয়। পুজোর সংকল্প হয়েছিল শ্রী শ্রী মা সারদা দেবীর নামে। তখন থেকে সেই ধারা চলে আসছে রামকৃষ্ণ মিশনের প্রতিটি কেন্দ্রে। সেবার মঠের পুজোয় বেলুর ও সন্নিহিত অঞ্চলের সমস্ত হিন্দুদের আমন্ত্রণ করা হয়েছিল। এই অঞ্চলের অনেকের এতদিন সন্দেহ ছিল রামকৃষ্ণ মিশন হিন্দু প্রতিষ্ঠান কিনা। এখানে পরম নিষ্ঠায় শাস্ত্রবিহিত দুর্গা পুজো সম্পন্ন হতে দেখে সকলের সেই সন্দেহ চিরতরে দূর হয়ে গেল। সেবার দুর্গা পুজোর পর লক্ষ্মী পুজো ও কালী পুজো হয়েছিল। সেই থেকে বেলুর মঠে প্রতি বছর দুর্গা পুজো হয়ে চলেছে। সালটা ছিল 1881। শ্রীরামকৃষ্ণ তখন দক্ষিণেশ্বর আলো করে অবস্থান করছেন। সে বছর তার কয়েকজন ভক্ত মিলে ঠাকুরের আবির্ভাব উৎসব পালন করেছিলেন। 1899 সালে মঠের নিজস্ব জমিতে প্রথমবার শ্রীরামকৃষ্ণ জন্ম মহোৎসব পালন করা হয়। বেলুর মঠের প্রাচীন নথি থেকে জানা যায় সেবার কম বেশি 25,000 লোকের সমাগম হয়েছিল এই উৎসবে। আলমবাজার মঠে থাকাকালীন 1897 সালে স্বামী যোগানন্দের উদ্যোগে প্রথমবার শ্রীমা সারদা দেবীর জন্মতিথিতে পুজো এবং হোমের প্রবর্তন করা হয়। শ্রী শ্রী মায়ের দেহত্যাগের পর 1920 সালে প্রথম বেলুর মঠে ও বাগবাজারে মায়ের বাড়িতে মায়ের জন্মতিথি পালন করা হয়। পরের বছর মায়ের জন্মতিথির দিন সারদা দেবীর সমাধিস্থলের ওপর এই মন্দিরের উদ্বোধন হয়। স্বামীজির দেহত্যাগের পর 1903 সালের 20 জানুয়ারি মঠে প্রথমবার স্বামীজির জন্মোৎসব পালন করা হয়। 1905 সালের 5 ফেব্রুয়ারি কলকাতার বিবেকানন্দ সোসাইটি স্বামীজির জন্মতিথি উপলক্ষে বেলুর মঠ প্রাঙ্গণে এক জনসভার আয়োজন করে। সেই সভা আলো করে বক্তৃতা দেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। ঠাকুর মা স্বামীজির জন্মতিথি উদযাপনে আজও কোনো ছেদ পড়েনি। মঠ মিশনের প্রতিটি শাখা কেন্দ্রে অগণিত ভক্তদের অংশগ্রহণে প্রতি বছর সেই উৎসব মানুষের মিলন মেলা হয়ে ওঠে। দুর্গাপুজো ও কালী পুজো পালিত হয় বেলুর মঠ ছাড়া বহু শাখা কেন্দ্রে। এছাড়াও প্রতিটি শাখা কেন্দ্রেই প্রতিদিন বিকেল বা সন্ধ্যায় সাধারণ মানুষজন উপস্থিত হন সন্ন্যাসী ব্রহ্মচারীদের কাছ থেকে বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে পাঠ, শাস্ত্র আলোচনা ও ঠাকুর মা স্বামীজির জীবন কথা শুনতে। বিভিন্ন সময় যুব সম্মেলন ও ভক্ত সম্মেলনও আয়োজিত হয়। সাধারণ মানুষ এভাবেই মঠ মিশনের কেন্দ্রগুলির মাধ্যমে সংসারের সীমার মধ্যে থেকেই অসীমের সন্ধান করার সুযোগ পেয়ে থাকেন। এ বিষয়ে তাদের বিশেষ সহায়ক হয় মঠ মিশন থেকে বিভিন্ন ভাষায় প্রকাশিত বিপুল গ্রন্থরাশি এবং সাময়িক পত্রপত্রিকা। বেলুর মঠের পুজো বা উৎসবে আনন্দের শ্রীবৃদ্ধি করে খিচুড়ি প্রসাদ।
মঠের শাখা কেন্দ্রগুলির ক্ষেত্রেও এই একই কথা প্রযোজ্য। আজ বেলুড় মঠে যে কোনো উৎসবে যোগ দেন লক্ষাধিক ভক্ত। কর্তৃপক্ষ সদা তৎপর থাকেন যাতে কোনো হাত প্রসাদবিহীন ফিরে না যায়। ভক্ত সেবার এই বিরাট যজ্ঞ যাতে সর্বদাই সুসম্পন্ন হয়, সেই জন্য বেলুড় মঠের হেঁসেলে আধুনিক প্রযুক্তির সংযোজন হয়েছে। খিচুড়ি তো আমরা বর্ষার সময় খাই, মায়ের হাতে অন্যান্য সময় খাই, কিন্তু এই যে স্থান মাহাত্ম্য এবং ভক্তিরস, এটার যে মিক্সচার, এই দুটো মিলে একটা অন্য স্বাদ ডেসক্রাইব করা যায় না, যেটা স্পিরিচুয়াল স্বাদ। সবাই বড়লোক গরিব একসাথে বসে এক জায়গায় বসে এই পুরো জিনিসটাকে পরিবেশন করা বা সেটাকে খাওয়ানো, সেবা ভক্তি একটা পরিবেশন করা, সেই পুরো কম্বিনেশনটা একটা স্পিরিচুয়াল ব্যাপার। তার সাথে পায়েসটা যেটা ওনারা করেন ওটা কিন্তু অসাধারণ। বেলুড় মঠের বেদ বিদ্যালয় স্বামীজির প্রাচীন টোল আদলের শিক্ষা মন্দিরের ভাবনা থেকে তৈরি। এখানে ব্যাকরণ, কাব্য, অলঙ্কার, স্মৃতি, ভক্তিশাস্ত্র, দর্শন, বিজ্ঞান ও ইংরেজি পড়ানো হয়। শরৎচন্দ্র চক্রবর্তী লিখেছেন, স্বামীজি যখন মঠে থাকতেন কোনোদিন গীতা, কোনোদিন ভগবত, কোনোদিন বা উপনিষদ বা ব্রহ্মসূত্র ভাষ্যের আলোচনা হইতেছে। স্বামীজিও প্রায় নিত্যই তথায় উপস্থিত থাকিয়া প্রশ্নগুলি মীমাংসা করিয়া দিতেন। তার শাসন সর্বদা শিরোধার্য করিয়া সকলেই তৎপ্রবর্তিত নিয়ম অনুসরণ করিয়া চলিতেন। আজও মঠবাসী সাধু ব্রহ্মচারীদের দৈনন্দিন সূচি অর্থাৎ আহার, নিদ্রা, পাঠ, ধ্যান সবই সেই সুশৃঙ্খল নিয়ম মেনে চলে। স্বামীজি 1897 খ্রিস্টাব্দে এটা প্রতিষ্ঠা করেছিলেন। তার 5 বছর পরেই কিন্তু তার দেহান্ত হয়েছে। এই যে স্বামীজি মাত্র 5 বছর থাকলেন, এতটা 120 বছরের পথ আমরা চলে এলাম, কিন্তু এখন আমাদের ভারতবর্ষে 100 হেডকোয়ার্টার্সটা, বেলুড় মঠটা বাদ দিয়ে ভারতবর্ষে 191টা কেন্দ্র, এবং ভারতবর্ষের বাইরে প্রায় 65টা কেন্দ্র, 258টা কেন্দ্র। কাজে সেদিক থেকে রামকৃষ্ণ মঠ এবং মিশন দুটোই আমাদের বাহ্যিক পরিবর্তন হয়েছে, কিন্তু আদর্শগত দিক থেকে আমরা কখনো কম্প্রোমাইজ করি, একটুও পাল্টায়নি, যাতে রামকৃষ্ণ মিশনটা ঠিক রাস্তায় থাকে। সেটার জন্য স্বামীজি কিন্তু রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার পরেই মঠ মিশনের সন্ন্যাসীদের জন্য একটা নিয়মাবলী নিজেই তৈরি করে গেছেন, এবং 140টা নিয়ম। এর মধ্যে গোটা 20 নিয়ম তিনি আলমবাজার মঠে করেছিলেন বোধহয় রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার আগে, কিন্তু অন্য সবগুলি নীলাম্বরবাবু বাড়িতে করেছিলেন রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার পর। এই স্বামীজির প্রচলিত নিয়মাবলীটা হচ্ছে আমাদের কাছে বেদতুল্য, সেটা অনুসরণ করে চলি কাজে, এবং স্বামীজির কিছু কিছু কথা অনুসরণ করে চলি, কাজে আমাদের ডেভিয়েট হওয়ার সম্ভাবনা খুব কম। রামকৃষ্ণ মঠ ও মিশনের কাজকর্ম বেলুড় মঠে স্থায়ী হওয়ার পর অন্যতম প্রধান কাজ ছিল সেখানে বিশাল আকারে শ্রীরামকৃষ্ণ মন্দির গড়ে তোলা। স্বামীজি চেয়েছিলেন যিনি সর্বধর্ম সমন্বয়ের উদ্গাতা, তার মন্দিরের স্থাপত্য শৈলীতেও থাকবে সর্বধর্ম সমন্বয়ের ভাব। স্বামীজির ভাব অনুযায়ী স্বামী বিজ্ঞানানন্দ 3টি নকশা তৈরি করেছিলেন, তারই একটিকে স্বামীজি অনুমোদন করেন। পরবর্তীকালে সেটিকে অবলম্বন করেই বেলুড় মঠে শ্রীরামকৃষ্ণ মন্দির তৈরি হয়েছে। এই মন্দিরের স্থাপত্য শৈলী বিশ্বায়ন ভাবনার এক অভিনব প্রকাশ। মন্দির, মসজিদ, গির্জা এবং বৌদ্ধ মঠের সমন্বয় দেখা যায় মন্দিরের স্থাপত্যে। মন্দিরের মূল প্রবেশদ্বারটি সাঁচি স্তূপের আদলে তৈরি, তার উপর স্বামীজির তৈরি রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রতীকটি খোদাই করা রয়েছে। একেবারে উপরের অংশে মুঘল ও রাজপুত ঘরানার সঙ্গে মিলেছে বাংলার 8 চালার আদল। আর নাট মন্দির বৌদ্ধ চৈত্র গৃহের আদলে তৈরি, প্রতিটি স্তম্ভ কারুকার্য খচিত। গর্ভগৃহের 3 দিকে রয়েছে নবগ্রহের মূর্তি। গোয়ালিয়ার মান মন্দির থেকে ফতেপুর সিক্রি, সেন্ট পিটার্স চার্চ থেকে সেন্টা মারিয়া ডেল ফ্লোরে মিশেছে বেলুড় মঠের স্থাপত্যে। আর গর্ভগৃহের কেন্দ্রস্থলে
প্রস্ফুটিত শ্বেত পদ্মাসনে রয়েছে সমাধিস্থ শ্রীরামকৃষ্ণের শ্বেত শুভ্র মূর্তি। এই মূর্তি তৈরি করেন ভাস্কর গোপেশ্বর পাল। নিচের পাথরের বেদিতে 3 দিক থেকে 3টি পরমহংসের প্রতীক খোদাই করা, যার নকশা করে দেন নন্দলাল বসু। অর্থাভাবে স্বামীজির দেহত্যাগের 3 দশক পরই 1935 সালে বেলুড়ে শ্রীরামকৃষ্ণ মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়। এবারও প্রধান আর্থিক সাহায্য আসে স্বামীজির 2 আমেরিকান শিষ্যা হেলেন রুবেল, আনা ওয়াচেস্কার কাছ থেকে। তারা রামকৃষ্ণ পরিবারে এসে পরিচিত হয়েছিলেন ভক্তি ও অন্নপূর্ণা নামে। 1938 সালের 14 জানুয়ারি শ্রীরামকৃষ্ণ মন্দিরের দ্বার উদ্ঘাটন হয়। রামকৃষ্ণ মঠ ও মিশনের তৎকালীন অধ্যক্ষ স্বামী বিজ্ঞানানন্দ নিজে আত্মারামের কৌটো পুরনো ঠাকুর ঘর থেকে নিয়ে গিয়ে নতুন মন্দিরে স্থাপন করলেন। সেই থেকে প্রতিদিন দেশ বিদেশের অগণিত মানুষ এখানে আসেন অন্তরের প্রণতি জানাতে। শান্তি, शक्ती ও প্রেরণায় উজ্জীবিত হয়ে তারা ফিরে যান। आणि इथे येऊन मला खूप शांत वाटते आहे, सुख शांति समाधान वाटते आहे। রামকৃষ্ণ মিশন আমার কাছে আশ্রয়। रामकृष्ण मिशन हमरा लेल भगवान, माता पिता এবং সংসার सब कुछ हमरा लेल। இந்த இடம் ரொம்ப அமைதியாகவும் ரொம்ப மனசுக்கு நிம்மதியாகவும் இருக்கு. It's a ray of light where we get knowledge as well as wisdom. বেলুড় মঠে বিশ্বায়নের ছোঁয়া শুধু মন্দিরের স্থাপত্য শৈলীতেই নয়, তা খুঁজে পাওয়া যায় সর্বত্র। বেলুড় মঠে দৈনন্দিন পুজোয় সাধারণ মানুষের বিশেষ আকর্ষণ হলো সন্ধ্যারতি। শ্রীরামকৃষ্ণের আরতির সঙ্গে সমবেত কণ্ঠে গাওয়া হয় একটি ধ্রুপদ গান, খণ্ডন ভববন্ধন। সংস্কৃত প্রধান এই বাংলা গানটি সৃষ্টি করেছিলেন স্বয়ং স্বামী বিবেকানন্দ। 1898 সালে ঠাকুরের জন্মতিথিতে স্বামীজি এই গানটা গেয়ে সন্ধ্যারতি করেন। আর সমবেত কণ্ঠে যখন এই আরেত্রে গাওয়া হয়, তা সঙ্গীত প্রেমীদের কানে বিশ্ব সঙ্গীতের আবেশ সৃষ্টি করে। If it is pure Yaman, only that scale, then you can say, he has taken an Indian raga, Indian-based raga, and combined both north and south, taking that Yaman, which is also, we have Kalyani, that same raga, we call it Kalyani. Then they're doing it multiple speed, it's a regular, it's one of those traditional things in Ragam, Dhanam, Pallavi form, so beautifully it is mixed like that. But then there is also the Daivat, both Daivat there. So in Western music, you, even though you have modern music, sometimes you modulate, you use a foreign note, use another note to just kind of give that, energy or attention. So you can really take that and harmonize and build it up very nicely. So this is basically a global melody. শুধু স্থাপত্য শৈলী বা সঙ্গীত চিন্তাই নয়, এই যুগ্ম সংঘকে স্বামী বিবেকানন্দ যেভাবে পরিচালনা করে গেছেন এবং এর ভবিষ্যৎ সম্পর্কে তিনি যেসব পথ নির্দেশ দিয়ে গেছেন, তার প্রতিটি ক্ষেত্রেই তার বিশ্বায়নের ভাবনা সুস্পষ্ট। তার যে ভাবাদর্শ, আঙ্গিকের দিক থেকে 125 বছরে রামকৃষ্ণ মিশন সারা পৃথিবীতে একটি নব ধর্মের আন্দোলন তাতে গতি দিয়েছে। তাকে তুমি বেদান্ত আন্দোলনই বলো অথবা এ মুভমেন্ট অফ ইনক্লুসিভনেস, সবাই আমার, সবাই আমার আপন, কেউ পর নয় বাবা। এই যে মা ঠাকুরুন এই কথাটি বলছেন, এই ইনক্লুসিভনেস, সেখানে কোনো ভেদাভেদ থাকবে না, কোনো রকম এক্সক্লুসিভনেস থাকবে না, সব ব্যাপারেই থাকবে ইনক্লুসিভনেস। মা ঠাকুরুন বলেছিলেন, শরৎ আমার ছেলে, আমজাদও আমার ছেলে। ঠাকুরের মধ্যে সমন্বয়ের ভাবটি সবচেয়ে বড় প্রকট। ঠাকুর যা কিছু করেছেন, যা কিছু বলেছেন, সবকিছুর মধ্যে সমন্বয় রয়েছে। আজকে সমস্ত পৃথিবীতে এই রামকৃষ্ণ ভাবান্দোলনের ঢেউ আছড়ে পড়ছে। এর কারণ বৈচিত্র্যময় বিশ্বের পেছনে যে চিরন্তন সত্তার কথা উপনিষদের ঋষিরা বলে গেছেন, তাকে অনুভব করেছিলেন শ্রীরামকৃষ্ণ, সারদা দেবী, স্বামীজি ও তার গুরু ভাইরা। তাই তাদের চিন্তায় কাউকে বর্জন নেই, শুধুই গ্রহণ।
বসুধৈব কুটুম্বকম, সমগ্র জগতই আমার আত্মীয়, এই হলো রামকৃষ্ণ মঠ ও মিশনের বাণী। সারদা দেবীর কথায়, কেউ পর নয়, জগৎ তোমার। শতাধিক বছর আগে সিমলেপাড়ার নরেন দত্ত শ্রীরামকৃষ্ণের বাণীর মধ্যে যে আলোর ইশারা দেখেছিলেন, পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ হয়ে উঠে তিনি সমগ্র জগৎকে সেই আলোয় ভরা নতুন পথ দেখিয়েছেন। সে পথ ত্যাগের পথ, সেবার পথ, সে পথ আত্মবিশ্বাসের পথ, আত্মনির্ভরতার পথ, সে পথ সমগ্র মানব সমাজকে আত্মার আত্মীয় বলে চেনার পথ। আজ রামকৃষ্ণ মিশনের 125 বছরে বেলুর মঠে বহমান গঙ্গাকে সাক্ষী রেখে এই উপলব্ধি দৃঢ় হয় যে শ্রীরামকৃষ্ণের সেই আলো স্বামীজি অকৃপণ হাতে যেন ছড়িয়ে দিচ্ছেন অসংখ্য প্রাণী, যারা তাদের জীবন দিয়ে, হৃদয়ে দিয়ে এই পৃথিবীর শুশ্রূষা করে চলেছেন এক উন্নত আগামীর লক্ষ্যে।